শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্ন সংকলন এই বইয়ের ভৌতবিজ্ঞান বিষয়টির আমরা পেজ নম্বর 20 থেকে 21, আর যেটা হলদিয়া গভর্নমেন্টস স্কুল, এই স্কুলের প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। আর এর আগে যে স্কুলগুলো রয়েছে সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এরপরে যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি, যারা দেখোনি তোমরা দেখতে পারো। ওকে, তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের দিকে যাই। তার আগে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। তোমাদের জন্য মানে ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। ওকে, এখন আমরা এই হলদিয়া গভর্নমেন্ট স্কুলের প্রথমত 1 নম্বরের কোশ্চেন, যেখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথম কোশ্চেনটা দেখছি আমরা, একটু ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। তো কোশ্চেনটিতে কি বলছে, 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন হলো এ, বি, সি, ডি, 4টে অপশান রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা দেখে নেব। তো এখানে এসটিপি বলেছে, তো এসটিপিতে অক্সিজেনের আয়তন 22.4 লিটার। ওকে, তাহলে আমাদের এখানে বলেছে, আচ্ছা এসটিপিতে 1 মোল হবে, এখানে যেটা ছেড়ে গেছি, 1 মোল অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 0.1 মোল অক্সিজেনের আয়তন কত, 22.4 বাই 1 ইন্টু 0.1। পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য, উপরের পয়েন্ট উঠে গেলে এদিকে নিচে শূন্য চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 224 বাই নিচে 10 গুণিতক 10 করলে আমরা পেয়ে যাব 100। তাহলে 224 ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিই, তাহলে 2.24 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশান আমরা দেখে নেব ডি। ওকে, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি 2.24 লিটার। নেক্সট পরবর্তী প্রশ্ন 1.2, এখানেও একটা ম্যাথ দেখছি, তো এটাও পরবর্তী পেজে আমরা সলিউশনটা দেখে নিই। 4.4 গ্রাম CO2 মোল সংখ্যা এ, বি, সি, ডি, 4টে অপশান রয়েছে, কোনটি সঠিক সেটা আমরা দেখে নিই। তো এখানে কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভরটা আগে আমাদের নির্ণয় করতে হবে। আণবিক ভর সমান হয়ে থাকে কার্বনের 12, অক্সিজেনের মানে ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32, টোটাল 44 গ্রাম। আমরা এখানে লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড CO2 এর মোল সংখ্যা 1। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 4.4 গ্রাম CO2 এর মোল সংখ্যা হয়ে যাবে 1/44 গুণিতক 4.4। তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 44 কেটে গেল, থাকলো 1/10। তো 1কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.1 এত মোল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি অপশানে 0.1 মোল। নেক্সট 1.3, যেখানে বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি পৃষ্ঠটান। পরবর্তী প্রশ্ন, যদি অভিকর্ষ না থাকে তবে কোনো প্রবাহীর ক্ষেত্রে নিচের কোনটি থাকবে না,
সেটির উত্তর হয়ে যাবে প্লবতা। নেক্সট, কেলাসনের একটি পদ্ধতি হলো ঊর্ধ্বপাতন। পরবর্তী প্রশ্ন, একটি জলাকর্ষী অ্যাসিড হলো H2SO4। তারপরে প্রশম দ্রবণের পিএইচ হলো 7। তারপর রয়েছে কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের পরবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। এখন আমরা একের দাগের প্রশ্নগুলো সব কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে এলাম 2-এর দাগের কোশ্চেন। তো 2-এ প্রথমত পরপর দুটো ম্যাথ রয়েছে ছোট ছোট, এগুলো আমরা একটু দেখে নেব। 0.1 মোল অক্সিজেনের অণুর সংখ্যা কত? তো এখানে অক্সিজেন বলছে, তো আমরা এখানে জানি 1 মোল অক্সিজেন অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23T। ওকে, তো বলছে 0.1 মোল অক্সিজেন অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23/1 ইন্টু 0.1। তো পয়েন্ট উঠে গেলে নিচে একটা একের পিঠে একটা শূন্য আসবে, তাহলে নিচে 10 আর উপরে দেখছো 10⁻23, মানে একের পিঠে 23টা শূন্য। ওকে, আর এখানে নিচে রয়েছে একের পিঠে 1, মানে 10⁻1, মানে একের পিঠে একটা শূন্য। তাহলে উপরের 23 থেকে একটা কেটে গেলে তাহলে আমরা বলতে পারি 10⁻22। তাহলে এখানে লিখব 6.022 ইন্টু 10⁻22 এত টি। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্নতে অথবাতে আরও একটা ম্যাথ দিয়েছে, এটা একটু দেখে নিই। 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তো জলের আণবিক ভর বা জলের সংকেতটা প্রথমত দেখে নেই। H2O, এটা হচ্ছে জলের সংকেত। জলের আণবিক ভর এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, তাহলে 1 2 2 প্লাস 16, তাহলে আমরা পাচ্ছি 18 গ্রাম। এখানে লিখতে পারি যে 18 গ্রাম H2O, মানে জলের অণুতে জলের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1.8 গ্রাম H2 অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23/18 ইন্টু 1.8। তো পয়েন্ট উঠে গেলে নিচে একটা শূন্য আসবে, তো 18 কেটে গেল। তো উপরে একের পিঠে 23টা শূন্য, এখানে একের পিঠে একটা শূন্য, তাহলে 23 থেকে 1 কমে যাবে, তাহলে আমরা লিখতে পারি 6.022 ইন্টু 10⁻22। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন 2.1 দুটো ম্যাথ কমপ্লিট করলাম। নেক্সট বলছে, কখন কোনো প্রবাহীর প্রবাহ শান্ত হয়? যখন তরল কণাগুলি সময়ের সঙ্গে অপরিবর্তিত হলে ও তরল কণাগুলি এলোমেলো পথে প্রবাহিত হলে। এই দুটো ঘটনাটি যখন ঘটবে তখন আমরা তাকে বলবো যে প্রবাহীর প্রবাহটি অশান্ত। নেক্সট বলছে, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা কীরূপ পরিবর্তন হয়? সেটি হ্রাস পায়। নেক্সট, রূপার আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে SI-তে রূপার ঘনত্ব কত? তো এটা একটু ছোট ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব নেক্সট পেজে।
রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে এসআইতে রূপোর ঘনত্ব কত? তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে আপেক্ষিক গুরুত্ব সমান দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব 10⁵ ওকে। এখন আমাদের ঘনত্ব সমান জিজ্ঞাসা করছে, ঘনত্ব সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন এসআইতে রূপার ঘনত্ব নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে, শুধু রূপা নয়, যে কোনো কঠিন পদার্থের জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি এসআইতে রূপার, যেহেতু আমাদের এখানে রূপা উল্লেখ রয়েছে তাই আমরা রূপাই করছি। তো রূপার পরিবর্তে অন্য কিছু হলে তো একই সূত্র। তো এসআইতে রূপার ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব বা গুণিতক 1000, আপেক্ষিক গুরুত্ব গুণিতক 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে। এখন আপেক্ষিক গুরুত্ব যে মানটি রয়েছে 10.5 দিয়ে দিলাম, ইন্টু 1000 তো আছেই, এত কেজি মিটার টু দি পাওয়ার -3। তো এখানে পয়েন্ট তুললে নিচে একটা শূন্য পাচ্ছি, নিচের শূন্য উপরের শূন্য কেটে গেল, তাহলে আমরা পেলাম 105, তার পিঠে দুটো শূন্য, এত কেজি মিটার টু দি পাওয়ার -3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট বলছে 1 কেজি পিতল আর 1 কেজি তুলোর মধ্যে কোনটিকে বায়ুতে তোলা সহজতর নয়? 1 কেজি বলে ফেললাম, 2 কেজি পিতল আর 2 কেজি তুলোর মধ্যে কোনটিতে বায়ুতে তোলা সম্ভব নয়? সেটি হচ্ছে 2 কেজি তোলা। নেক্সট বলছে শূন্যস্থান পূরণ করো। তো দুধ একটি ড্যাশ দ্রবণ, সেটা হচ্ছে কলয়েডীয় দ্রবণ। আচ্ছা, আমাদের এই পিতল আর তুলো, এই যে দুটো প্রশ্ন, এই যে প্রশ্নটা রয়েছে, এই পিতলের পরিবর্তেও কিন্তু লোহা ব্যবহার করতে পারে। তো উত্তরটা কিন্তু একই হয়ে যাবে, যে 2 কেজি তুলোকে তোলা সম্ভব নয়। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসের উপস্থিতি অম্ল বৃষ্টির জন্য দায়ী? এই যে CO2, SO2, NO2 এইসব হয়ে যাবে। নেক্সট বলছে এফ বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু ভি বেগে গতিশীল হলে এক্ষেত্রে ক্ষমতা কত? তো ক্ষমতা পি সমান হয়ে যাবে এফ ইন্টু ভি। নেক্সট এম ভরের একটি কণার ভরবেগ পি, ওর গতিশক্তি কত? যে গতিশক্তি ই কে সমান p²/2m। ওকে। এখন আমরা অতি সংক্ষিপ্ত উত্তর দাও 2-এর দাগের প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট করলাম। আর একটা কথা, আমরা ফাইনালি ম্যাথগুলো কমপ্লিট করার পরে যে পিডিএফটি ফাইনালি আসবে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ক্লাসের শেষে, মানে ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ও গ্রুপেও মেসেজ করতে পারো, না হলে তোমরা এই ক্লাসের নিচেও কমেন্ট করতে পারো। ওকে। এখন সংক্ষিপ্ত উত্তর দাও 3-এর দাগের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলেছে পীড়ন কাকে বলে? এসআইতে এর একক কী? তো পীড়ন কাকে বলে এই যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, পীড়ন কাকে বলে, এবং এর এসআই একক এই যে নিচেই রয়েছে, এসআই একক নিউটন মিটার টু দি পাওয়ার -2। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু কাকে বলে? তো গ্রাম আণবিক ভর এই যে দেওয়া রয়েছে, এবং উদাহরণ দাও, উদাহরণ সহযোগে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, যেটা তোমাদের খুশি সেটা করতে পারো। নেক্সট অথবাতে বলা হচ্ছে পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞা দাও। তো নেক্সট পেজে দেখে নিই, এই যে AMU বা পারমাণবিক ভর একক কাকে বলে সংজ্ঞা, এবং তার সম্পর্কে আরও কিছু ডিটেলসে দেওয়া রয়েছে, এবং পারমাণবিক ভর এককের সূত্রটাও তুলে ধরা হয়েছে তোমাদের, যেটা মোটামুটি এখানে আমার পক্ষে 3টে করলেই খুব ভালো হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন,
3.3 প্রথম বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে দুটির পরিবর্তে এখানে তোমাদের 6টা তুলে ধরেছি, তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। তো প্রশ্নের মধ্যে দুটি বলেছে, আমার মতে তোমরা ছোট ছোট দেখে 4টি করে নিও। ওকে, এই যে 1 2 3 4 এই 4টি করে নিও, ছোট ছোট রয়েছে। নেক্সট পরবর্তী ওর সঙ্গে বলছে অথবাতে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এই যে সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ তুলে ধরা হয়েছে। এখানে ছকটা কাটা নেই, মোটামুটি যেভাবে লিখেছি তোমরা আশা করি বুঝতে পারবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি। তো এখানেও ঠিক একই রকমের দুটো পার্থক্য বলেছে, একবার দেখে নিই। হ্যাঁ, 2টি পার্থক্যর কথা বলেছে। তো এখানে কয়েকটা দেওয়া রয়েছে, তোমাদের যেটা সহজ বলে মনে হয় আপাতত 4টে করতে পারো। ওকে, 1 2 3 4 5 6 6টা রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে কি ঘটে সমীকরণ সহ লেখো। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যুক্ত করা হলে, এই যে ম্যাগনেসিয়ামের গাঢ় ও লঘু দুই ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ ও জল উৎপন্ন হয়, যার সমীকরণটি দেওয়া রয়েছে। নেক্সট অথবাতে বলছে কি ঘটে সমীকরণ সহ লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে ম্যাগনেসিয়াম যোগ করে উত্তপ্ত করা হলে, এই যে ম্যাগনেসিয়ামের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম সালফেট, পোড়া সালফারের গন্ধযুক্ত সালফার ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়াম সালফেটে জারিত করে এবং নিজে সালফার ডাই অক্সাইডে বিজারিত হয়। এই যে সমীকরণটি রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন 3.5, এখানে কি বলছে একটু দেখে নিই। বস্তুতে বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কোনো কার্য হয় না। তো এখানে 2টি অবস্থাতে কার্য হয় না, তো 2টি অবস্থা তুলে ধরেছি। নেক্সট এখন আমরা 4 দাগের কোশ্চেনে চলে এলাম। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 4.1 বলছে মোলারিটি বলতে কি বোঝো। আসলে মোলারিটি কাকে বলে সেটার কথা বলেছে। তো মোলারিটির সংজ্ঞা তো রয়েছে, তার সঙ্গে ছোট্ট একটা সূত্র এবং উদাহরণ সহযোগে দেওয়া রয়েছে। তো তোমরা পরীক্ষাতে এই সূত্রটা না লিখলেও এই সংজ্ঞা এবং উদাহরণটা অবশ্যই লিখো। নেক্সট বলছে দ্রাব্যতার সংজ্ঞা দাও। দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা কাকে বলে, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত করতে হয় তাকেই ওই তাপমাত্রায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। ওকে, এবং এছাড়াও ছোট্ট করে দিয়েছি যে দ্রাব্যতা দ্রাবক তাপমাত্রা ও চাপের ওপর নির্ভর করে। নেক্সট 1.2, এখানে বলছে ধারারেখ প্রবাহ কাকে বলে, পৃষ্ঠটানের এসআই একক কি। তো পৃষ্ঠটানের এসআই এককটি হয়ে যাবে নিউটন মিটার টু দি পাওয়ার -2। আর ধারারেখ প্রবাহ কি, যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে তরলের প্রবাহকে ধারারেখ প্রবাহ বা একে স্থির প্রবাহও বলা হয়। নেক্সট অথবাতে বলছে বার্নৌলির নীতিটি লেখো এবং স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। তো বার্নৌলির নীতি বলতে এখানে বার্নৌলির যে উপপাদ্য বা সমীকরণ যেগুলো রয়েছে সেগুলোর কথাই জিজ্ঞাসা করছে। তো বার্নৌলির 3টি সমীকরণ, এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো প্রথমটার ক্ষেত্রে গাণিতিক রূপ দেওয়া রয়েছে, এটা কিছুই করার দরকার নেই কারণ এখানে ওটা চায়নি। শুধু 1 নম্বর দিয়ে এই যে সূত্র এবং নেক্সট পরবর্তী যে 2 নম্বর দিয়ে এই 1.5 লাইনের মতো রয়েছে সূত্র, এটা হচ্ছে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যদি করতে পারো তো খুবই ভালো হয়। আর তৃতীয় নম্বরের সূত্র বলেছে এই যে 2 লাইন রয়েছে, ব্যাখ্যাটি করার প্রয়োজন নেই। নেক্সট পরবর্তীতে ওরই সঙ্গে দেওয়া ছিল
যে তো এখানে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, তো এখানে অনেক বড় দেওয়া রয়েছে, এত সব কিছু করার দরকার নেই। তো তোমরা করতে পারো স্থিতিস্থাপকতা একটি বস্তুর উপাদানের ওপর নির্ভর করে, এবং স্থিতিস্থাপকতা ধর্ম পদার্থের অবস্থানের ওপর নির্ভর করে, যেমন কঠিন তরল না গ্যাসীয় তার ওপর, এবং পদার্থের উষ্ণতার ওপর এটি নির্ভর করে থাকে, এবং সংনমতা বা তার আকার আকৃতি ইত্যাদি আছে কিনা তার উপরও স্থিতিস্থাপকতা নির্ণয় হয়ে থাকে। এবং এখানে বলছে কোনো বস্তুতে বিকৃতি করলে বস্তুর মধ্যে থাকা অণুগুলির সাম্যাবস্থা বিঘ্নিত হয়, এর ফলে বিপরীত প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়ে থাকে। এই বলের ওপর স্থিতিস্থাপকতা ধর্ম নির্ভর করে থাকে। ব্যাস এটুকুই তোমরা ছোট ছোট শর্টকাট করে লিখতে পারো। তো এখানে অনেক বেশি দেওয়া আছে, এত সব বেশি কিছু করার প্রয়োজন নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে 4.3 15% Na2CO3 দ্রবণ বলতে কী বোঝায়। এই যে 100 ml Na2CO3 দ্রবণে 15 গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে, এটিই বোঝানো হয়েছে। নেক্সট বলছে একটি দ্রবণ সম্পৃক্ত কিনা সহজে একটি পরীক্ষার মাধ্যমে কিভাবে তা জানা যাবে সেটা লিখতে বলছে। তো এখানে এই যে ছোট্ট করে দেওয়া রয়েছে, একটি বিকারে জল নিয়ে তার মধ্যে চিনি যোগ করলে বা করতে থাকলে একসময় চিনি জলের মধ্যে দ্রবীভূত না হয়ে তলায় থিতিয়ে পড়বে, তখন ওই দ্রবণকে বলবো সম্পৃক্ত দ্রবণ। নেক্সট বলছে দ্রাবতার একক কি। তো দ্রাবতার একক কোনো নেই, এটা এককবিহীন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে একক বিহীন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। এই যে নেক্সট পরে ওরই সঙ্গেই দেওয়া রয়েছে আম্লিক অক্সাইড কাকে বলে এবং উদাহরণ সহযোগে এই যে দুটো ছোট একটা বিক্রিয়ার সহযোগে বোঝানো হয়েছে। নেক্সট বলছে NaOH তীব্র ক্ষার কিন্তু NH4OH মৃদু ক্ষার কেন, সেটা আমরা নেক্সট পেজে এই যে সুন্দরভাবে তুলে ধরেছি। তীব্র ক্ষার কেন বলা হয় তার বিক্রিয়াটাও দেওয়া রয়েছে। এবং এই প্রশ্নের মধ্যে অথবাতে যে প্রশ্নটি বলছে অ্যান্টাসিড কি এবং বলছে ক্ষারীয় লবণ কাকে বলে উদাহরণ দাও। তো অ্যান্টাসিড কি সেটা একটু দেখে নিই। অ্যান্টাসিড কি, মানব শরীরে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করার জন্য মিল্ক ও ম্যাগনেসিয়াম ওষুধ খাওয়ানো হয়, একেই অ্যান্টাসিড বলা হয়ে থাকে। এবং অ্যান্টাসিডের উদাহরণও দেওয়া হয়েছে। ওরই সঙ্গে দেওয়া ছিল ক্ষারীয় লবণ কাকে বলে উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও, মানে উদাহরণও দিতে বলেছিল। বলছে বহু আম্লিক ক্ষারকের হাইড্রক্সিল বা অক্সাইড মূলক কোনো অ্যাসিডের দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন যৌগকে ক্ষারকীয় লবণ বলে। যেমন উদাহরণস্বরূপ ক্ষারকীয় লেড ক্লোরাইড, ক্ষারকীয় কপার সালফেট, এইসব রয়েছে। নেক্সট 4.5 স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে। তো স্থিতিশক্তি দুই রকমই হয়। তো অভিকর্ষজ স্থিতিশক্তি কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক হবে। এখন কখন ধনাত্মক এবং কখন ঋণাত্মক হবে সেটা তুলে ধরা হয়েছে। নেক্সট একটা ছোট একটা ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি 750 জুল হলে বস্তুটির ভর কত। তো আমাদের এখানে ভি সমান 5 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে এবং গতিশক্তি ই সমান 750 জুল দেওয়া হয়েছে। বস্তুটির ভর এম সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এখন আমরা একটা সমীকরণ জানি, এখানে লিখতে পারি যে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার। তো এখানে এম এর মান যেহেতু নির্ণয় করব, এমকে অপোজিটে আনলাম, তাহলে পেয়ে গেলাম ই, উপরে 2 হয়ে যাবে, নিচে ভি স্কোয়ার।
তো ই এর মান দেওয়া রয়েছে 750 ইন্টু 2/v²-এর মান 5, আর স্কোয়ার আছে তাই 5 দুবার লিখে দিলাম। তো এখানে কাটাকাটি করলে 5 একে 5 হয়ে যাচ্ছে, 5 একে 5, 5 5-এ 25, 5 শূন্যে 0, আবারও 5 দিয়ে দিলে 5 3-এ 15, 0। তো পেয়ে যাচ্ছি উপরে 30 গুণিতক 2, নিচে আর কিছুই নেই, 30 দুগুণে 60 এত কেজি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে অথবাতে বলছে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তো সেটি হয়ে যাবে বস্তুর ভর এম, অভিকর্ষজ ত্বরণ জি, এবং উচ্চতা এইচ। ওকে, নেক্সট এখানে একটা ছোট ম্যাথ রয়েছে, দেখে নিই। 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো, ক্ষমতা কত? তো এখানে টাইম টি সমান বলেছে 1 মিনিট। 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, মানে ফোর্স দিয়েছে 20, এফ সমান 20 নিউটন। তো বস্তুটির অভিমুখে 6 মিটার সরানো হয়েছে, তো সরণ এস, বা আমরা একে ডিও বলতে পারি, বা ডি সমান বলছে 6 মিটার। এখন ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা যে সমীকরণটি জানি, পি সমান ডাব্লু/টি। ডাব্লু হচ্ছে কার্য এবং টি হচ্ছে সময়, আর পি হচ্ছে ক্ষমতা। এখন ডাব্লু সমান আমরা বলতে পারি যে বল এফ ইন্টু সরণ ডি বাই সময় টি। তো এফ এর মান দেওয়া রয়েছে 20 নিউটন, ইন্টু সরণ এর মান দেওয়া হয়েছে কি 6 মিটার পার টি। তো টি এর কাছে আমরা 1 বসাচ্ছি না, তো এটিকে একক পরিবর্তন করে 1 মিনিট সমান, তো মিনিটে রয়েছে সেকেন্ডে নিয়ে যাব। তো মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলে আমরা একে 1 মিনিট সমান বলতে পারি 60 সেকেন্ড। তাহলে সময়ের কাছে পুট করব 60 সেকেন্ড। এখন 6 দিয়ে দিলে 10, নিচের 0 উপরের 0 কেটে গেল, তাহলে থাকলো 2 নিউটন মিটার পার সেকেন্ড। এখন এই নিউটন মিটার একে আমরা বলতে পারি 2 কে 2 চলে এলো, নিউটন মিটারকে বলতে পারি জুল পার সেকেন্ড, যেমন ছিল পার সেকেন্ড। আর এই জুল পার সেকেন্ডকে আমরা বলে থাকি ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2 ওয়াট। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের এই স্কুলটির মধ্যে যা কিছু কোশ্চেন ছিল সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। যদি সমস্যা থাকে তাহলে ক্লাসে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং আমরা যে ক্লাস শুরুর আগে রুটিনটা দিয়েছিলাম সেই রুটিন অনুসারে আমরা আগামীকাল এর পরবর্তী স্কুলটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।